সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি এই নির্বাচন করার জন্য। এই নির্বাচনে আমি কালো হাতের শিকার হয়ে আমি 15 দিন এই এলাকায় আমিও এসি থাকতে পারি নাই। আমার মার্কা পর্যন্ত আরেকজনে নিয়ে গেছে। অতএব আমি আপনাদের সাহায্য চাই। আমার মার্কা পর্যন্ত আরেকজনে নিয়ে গেছে। আমার অসুরা মানে আমার এই মার্কা নিয়ে নাই। মঞ্জুর চেয়ারম্যান আমার মার্কা নেয় নাই। আমার এই যে মনোহরণ আবুল কালাম আমার মার্কা নেয় নাই। অতএব আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি, আমার মার্কাটা পর্যন্ত যারা নিছে তাদের কাছে তারা কি করে না করে এগুলো আমি বুঝি না। আপনারা আমাকে সাহায্য করবেন, আমি আপনাদের সাহায্য চাচ্ছি এবং আপনাদের মাধ্যমে বিদেশে যারা আছে তাদের থেকে সাহায্য চেয়ে এবং আমার টেলিফোন মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের যে ইসলামপুর ইউনিয়ন আলোকিত, অর্থাৎ যে সমস্ত ছেলেরা আমাদের এখান থেকে আলু দেখছে, শিক্ষিত হয়েছে, আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, সেই নেতৃত্বের ছেলেরা আমাদেরকে জড়ো করে আগামী নির্বাচন নিয়ে একটা ভাবনার যে মঞ্চ তৈরি করেছে, এই মঞ্চ তৈরি করার কারণে আমি আমাদের এই শিক্ষিত সমাজ যারা আছে তাদেরকে আমার নিজের থেকে এবং এলাকাবাসী থেকে, ইসলামপুরবাসী থেকে তাদেরকে আমি ধন্যবাদ দিই। জনাব সভাপতি, আমি আমার যে কথাগুলো আছে সেটা হচ্ছে, আমি গত 2011 থেকে 2016 পর্যন্ত নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। এই নির্বাচিত চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় আপনি এখানে আপনারা যে আমাকে প্রশ্ন করার জন্য করছেন, উত্তর দেওয়ার জন্য বলছেন, বিশেষ করে একটা শিক্ষা, এই শিক্ষাটা আমি নির্বাচিত হওয়ার সাথে সাথে এখানে ইসমাইল হুজুরের এখানে মহিলাদের একটা আবেশখানা তৈরি করেছিলাম। এখানে মহিলাদের জন্য তারাবি নামাজ পড়ার ব্যবস্থা করেছিলাম, বাঁশকাটা একটা করেছিলাম এবং বিলিজানপাড়া একটা করেছিলাম এবং আমার ইসলামপুর আরেকটা করেছিলাম। অতএব শিক্ষা নিয়ে আমি কোনো করি নাই। সব জায়গায় শিক্ষার ব্যাপারে আমি যতটুকু সম্ভব সব চিন্তা ভাবনা করে সবাইকে আমি সম্পৃক্ত করে শিক্ষার ব্যাপারে, শিক্ষার উন্নয়নের ব্যাপারে যা করার জন্য চেষ্টা করেছি। অতএব আরেকটা বিষয় হচ্ছে যে নাগরিক সেবা, ক্রীড়া। নাগরিক সেবা বলতে নাগরিকের যে সমস্ত বিষয় আছে, নাগরিকের মনে করেন চেয়ারম্যান সার্টিফিকেট আছে, তারপরে আপনার চেয়ারম্যান সংশ্লিষ্ট নাগরিকদের যে সমস্ত জিনিসপত্র আছে, এগুলা আমি আমার আমলে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 15 মিনিট দেরি না করে সবাইকে আমি সেবা দিয়েছিলাম। অতএব এটা নিয়ে আমাকে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি এইটা আমি এই প্রশ্ন থেকে আমি অনেক উন্নত মানে ফাঁস করে ফেলেছি। জনগণের কাছে জিজ্ঞাসা করে দেখেন, কোনো মানুষ আমার কাছ থেকে যদি 1 ঘন্টা, আধা মিনিট, 15 মিনিট, 10 মিনিট এই সেবার থেকে বঞ্চিত হয়ে তাকে এরা আমার সামনে বলো, আমি আর ওনাদের সামনে যাব না। আপনি জন্ম নিবন্ধনের ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে জন্ম নিবন্ধন। কোনো চেয়ারম্যান জন্ম নিবন্ধন আমাদের দেশের মানুষ স্বাভাবিকলি সবগুলো বুঝে না। জন্ম নিবন্ধন নেওয়ার পরে জন্ম নিবন্ধন অফিসার থেকে স্বাক্ষর নিয়ে, সেক্রেটারি থেকে স্বাক্ষর নিয়ে যখন সে পেয়ে যায় তখন সেটা নিয়ে সে চলে যায়। চেয়ারম্যানের স্বাক্ষর লাগে, এই ধরনের তার চিন্তাধারা নাই। এই ধরনের আমি যখন চেয়ারম্যান হয়েছিলাম, মঞ্জুরের অনেক কাগজ সেই ধরনের আমার কাছে ছিল। আমি সবগুলা মঞ্জুরের কাছে পাঠিয়ে মঞ্জুরের থেকে স্বাক্ষর নিয়ে তাদের এই কাগজগুলা বৈধ করে দিয়েছি। কিন্তু আমার ওই কাগজ প্রায় 2000-এর উপরে ওই কাগজগুলা
এই আমার পরে যে চেয়ারম্যান হয়েছে সেই চেয়ারম্যান ও কাগজগুলো ছিঁড়ে তাকে মানে লাঞ্ছিত করেছে। অতএব এইটা জনগণের সেবা নয়, মুখের কথা সেবা নয়, কাজের হইল সেবা। মুখের কথা অনেকে অনেক ধরনের বলতে পারে, কাজ হইল সেবা। সেবা কেউ দিতে কে কীভাবে দিছে না দিছে সেটা আপনি জনগণ থেকে জিজ্ঞাসা করে, আপনারা জনগণ থেকে জিজ্ঞাসা করে সেবা কাকে বলে এটা বুঝে জানেন। ন্যায় বিচার, আপনারা আমাকে ন্যায় বিচারের প্রশ্ন করেছেন। আমার বয়স অনেক, আমি এদেশের এই খলসিয়াগুলা থেকে খানগুলা পর্যন্ত যেই জায়গা জমির বিষয় আছে, ন্যায় বিচার বলতে কোনো মানুষ কোনো জায়গায় আমার বিপক্ষে কোনো অবস্থান নিয়েছে কিনা, আমি কোনো মানুষকে করছে কিনা। এরপরে আমি আরেকটা জিনিস বলি, ন্যায় বিচারে বলতে আরেকটা জিনিস বিষয় দরকার, সেটা হচ্ছে কোনো জায়গায় সমস্যা হইলে, কোনো মানুষের সাথে সমস্যা হইলে ওই সমস্যা যদি দীর্ঘসূত্রতা হয়, যদি বেশি দেরি হয়ে যায়, বেশি হয়ে যায়, তাদের ভিতরে উত্তেজনা বাড়তে বাড়তে মারামারির পর্যায়ে যায়, মার্ডারের পর্যায়ে যায়। যেমন 4 নম্বরে একসাথে 2টা মার্ডার হয়ে গেছিল, সেটা তো অবশ্যই আপনারা জানেন, সেটাই বিচারের বিষয়। তো অতএব আমার আমলে একটা লোকের মামলা পর্যন্ত হয় নাই। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমার আমলে এই ইসলামপুরের একটা লোকও মামলায় জড়াই নাই। আমি এটা হইল আপনাদের কাছে, আমি এই এলাকার কাছে পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি। অবকাঠামো উন্নয়ন বলতে আমি আপনাকে একটা লিস্ট দিচ্ছি। আমি আমার আমলে 1 নম্বর বাঁশকাটা 22টা রাস্তা করেছি ব্রিক্সলিনের। 2 নম্বরে 16টা রাস্তা করেছি। 3 নম্বরে 16টা রাস্তা করেছি। 4 নম্বরে 20টা রাস্তা করেছি। 5 নম্বরে আমি 28টা রাস্তা করেছি। 6 নম্বরে আমি 26টা রাস্তা করেছি। 7 নম্বরে আমি 17টা রাস্তা করেছি। 8 নম্বরে 23টা রাস্তা করেছি এবং শেষ 9 নম্বরে আমি 29টা রাস্তা করেছি। এইটাই তো সমভাবে এই পুরা ইউনিয়নের 1 থেকে 9 পর্যন্ত সমভাবে রাস্তা করেছি। এই ধরনের কোনো লোক আপনি এখান থেকে আমার আগেও চেয়ারম্যান ছিল, পরও চেয়ারম্যান ছিল, এই ধরনের কেউ করতে পারছে কিনা। এবং আমি এই কাজগুলা টেলিভিশনের মাধ্যমে ইসলামপুর বাজার, নতুন অফিস বাজার সমস্ত কাজগুলা জনগণকে দেখাইছিলাম। আপনারা দেখছিলেন কিনা? আপনারা দেখছিলেন? আমি টেলিভিশনের মাধ্যমে এই কাজগুলা দেখাইছিলাম, যে এটা দেখছিলেন আপনারা। অতএব সমবন্টন কাকে বলে? সমবন্টন হইল এটা। দ্বিতীয় বিষয়, আমি আরো কিছু আমার ভাবনার কথা বলতেছি, সেটা হচ্ছে উন্নয়ন তো সব জায়গায় যেভাবে করা দরকার সেভাবে, সরকার থেকে যেভাবে আনা দরকার সেভাবে যদি পাওয়া যায়, উন্নয়ন এভাবেই হবে। কেউ নিজের থেকে পকেট থেকে কোনো কিছু করবে, এটা হইল মিথ্যা আশ্বাস। এটা মিথ্যা আশ্বাস, মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নাই। আমি উন্নয়ন আমার ঘর থেকে, আমার বাড়ি থেকে আনি, জনগণের এখানে দেব, এটা যদি কেউ বলে এটা হলো মিথ্যা আশ্বাস। অতএব আমি এই মিথ্যা আশ্বাসের উপর বিশ্বাস করি না। এখন আমার এখানে ইউনিয়ন ভবনের জন্য আমি জায়গা দিয়েছিলাম, এখনো পর্যন্ত ইউনিয়ন ভবন হয় নাই। ইউনিয়ন ভবন না হওয়ার কারণে ইউনিয়নের আমার ছোট ভাই দেলোয়ার বলছে যে ইউনিয়ন ভবনের কারণে ইউনিয়ন ভবনে যাইতে বই পর্যন্ত মানুষ করতেছে।
অতএব ইউনিয়ন ভবনের পুরা জায়গাটা আমি দান করেছি এবং এই ইউনিয়ন ভবন দান করার পরে আপনারা যদি আমাকে সহযোগিতা নাও করেন, আমি এই ইসলামপুরে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা আমি আমার থেকে দিয়ে আপনাদের সেবা করাবো। আর একটা বিষয় আপনারা আমার থেকে জিজ্ঞাসা করছেন, সেটা হচ্ছে লবণের উন্নয়ন। লবণের উন্নয়ন কাকে বলে? লবণ তো এখন 250 মণ, প্রতি কানিতে 250 মণ উঠে, 200 মণ উঠে, 300 মণ উঠে। ওয়েদার ভালো না। আমি একটা পরিকল্পনা নিয়েছি, আমি আমার মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় আমি এই কথাটা প্রস্তাব করেছি। সেটা হচ্ছে আপনাদের কেমন লাগে দেখেন, ঢাকা শহরে 1 কোটি লোক বসবাস করে। 1 কোটি লোক বসবাস করে। বুড়িগঙ্গার এই ময়লা পানিগুলা রিপেয়ারিং করে এই ঢাকার 1 কোটি লোককে পানি খাওয়ায়। এটা কি আপনারা বিশ্বাস করেন? এটা বিশ্বাস করেন? এরপরে আমাদের এখানে যদি বে অফ বেঙ্গলের এখানে যদি আমাদের এখানে যদি এই ধরনের সরকারিভাবে সাগরের পানিকে নিষ্কাশন করে পানি ওই মতলা পানিগুলো দূরীভূত করে আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়, তাইলে 1 কানি জমিনিতে 600 মণ লবণ হবে। 1 কানি জমিনিতে 600 মণ লবণ হইলে বাইরের কোনো লবণ এখানে আনতে হবে না। আপনারা যত কিছু করেন 250 মণ থেকে 300 মণ লবণ পাবেন না, কিন্তু পরিকল্পিতভাবে যদি যান তাহলে পাবেন ইনশাল্লাহ। আরেকটা বিষয় আমি আপনাদের বলি, এই বাংলাদেশ আমাদের এলাকায় কি আছে? আমাদের এলাকায় 100 ফুটের ভিতরে একটা লবণ পানি আছে 7 থেকে 8 ইয়ে পর্যন্ত। হ্যাঁ, যদি আপনারা আপনাদের নিজস্ব উদ্যোগে 5 বসাইয়া এই মানে ওই যে 0 পয়েন্টের পানিগুলা না নিয়ে ওই 5-এর মাধ্যমে যদি পানিগুলা মাঠে উঠান, তাইলে এখন 300 মণ পাইলে তখন পাবেন 400 মণ। 400 মণ পাইলে লবণের চাহিদা পূরণ হয়ে যাবে, লবণের উন্নয়ন হবে। সেকেন্ড আরেকটা জিনিস আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা চিংড়ি চাষ করি। আমরা যেহেতু চিংড়ি চাষ করি, চিংড়ি চাষের সময়টা যদি আমরা 1 মাস আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি 1 মাস আগে চিংড়ি চাষ বন্ধ করে দেব। 1 মাস আগে যদি চিংড়ি চাষ বন্ধ করে দেয়, তারপরও 400 মণ লবণ হবে কিনা দেখেন। যদি আমরা নভেম্বরে লবণ মাঠে চলে যাইতে পারি, তাইলে অবশ্যই আমরা এই ইয়েগুলা পাবো, মানে লবণ কমপক্ষে 400 মণ লবণ পাবো। অতএব আমি আপনাদের মাধ্যমে আমার এলাকা ছাড়া, আমার এই এলাকার লোকজন যারা আছে এরা ছাড়া আমার এলাকার বাইরেও তো লোক আছে, সৌদি আরব, বিদেশে যারা আছে, বিদেশি মানুষ যারা আছে, তাদের কাছে সাহায্য কামনা করে, আপনাদের থেকে আমি সাহায্য কামনা করে, আমি অনেক কষ্ট পেয়েছি আমার জীবনে।